আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা ঝিনাইদহের ঐতিহ্যবাহী একটা ভিডিও, মুরারীদহ মিয়াবাড়ি, যেটাকে মিয়াদ দালান হিসেবে সবাই পরিচিত লাভ করেছে এবং মিয়াদ দালান হিসেবে সবাই চিনে কম বেশি। যে যেখান থেকে দেখছেন সবারই দীর্ঘায়ু কামনা করছি। সবাই যেন ভালো থাকেন, সুখে থাকেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন গেট দিয়ে প্রবেশ করব মিয়াদ দালানে, যেটাকে আমরা সচরাচর মিয়াদ দালান বলেই থাকি। এটা হচ্ছে বৈঠকখানা, এখানে বৈঠক করে এবং আমরা এখন বৈঠকখানা পার হয়ে ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে যাওয়ার পরে আমরা এখন ঢুকবো ভিতরে। তা আমরা ভিতরে চলে আসলাম এবং এটার অনেক ইতিহাস আছে। এটা একটা উঠান এবং পুরো বাড়িটা আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে না আছে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং সামনের দিকে এগোনোর সময় আমরা দেখলাম অন্ধকার কোটা, যেখানে লেখা আছে খাবার রাখার ঘর। তা এইটা আসলে খাবার রাখার ঘর, কিন্তু আমি ভিতরে ঢুকে আপনাদের দেখাবো যে আসলে অন্ধকার কোটা, যেখানে গেলে আসলে ভয়ঙ্কর একটা জায়গা। আমি ভিতরে দেখাচ্ছি আপনাদের, দেখুন এতটাই নিচু যে এটার ভিতরে ঢুকতে গেলে মানে একদম হামাগুড়িতে ভিতরে যেতে হবে। আমি ভিতরে ঢুকতে পারিনি। আমি সামনের দিকে এগিয়ে যাব। এখানে বাইক টাইক রাখা আছে, হয়তো বা এখানে যারা আছে ওনাদেরই পরিচিত কারো হবে। তা এই যে দেখেন, এটা হচ্ছে আপনার নিচতলায় কিন্তু এই অন্ধকার কুটিরটা। তা এখানে দুটো জানালা এবং আমি পুরোটাই আপনাদের আজকে ঘুরে দেখাবো যে আসলে বাড়িটা কত পুরাতন। সেটা হয়তোবা আমি যতটুকু দেখলাম 200 বছর প্লাস, মানে 202 বছর 3 বছর এরকম হবে। ওই সময় এই বাড়িটা বানানো হয়েছিল 75,000 টাকা খরচ করে। এই বাড়িটা, এটা হচ্ছে সিঁড়িঘর। এটা অবশ্যই যারা এখানে কাজ করত তাদের জন্য এই সিঁড়িঘরটা ব্যবহার করা হতো, কারণ তারা এই বাড়ির মালিক যারা ছিল তাদের সিঁড়িঘরটা ইউজ করতে পারতো না, ব্যবহার করতে পারতো না। এটা রান্নাঘর, এই রান্নাঘরটাও কাজের লোকের রান্নাঘর। আমি ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি, এটাও কাজের লোকের রান্নাঘর। এই রান্নাঘরে কাজের লোকেরা রান্না করতো, আর ওনাদের রান্নাঘর একটা আছে, সেটা আলাদা। এই রান্নাঘরের সাথে ওই রান্নাঘরের কোনো মিল নেই এবং ইনারা এই কাজের লোকরা যে রান্নাঘরে রান্না করবে সেই রান্নাটা ওনারা খাবে না, স্পর্শ করবে না। আবার ওনারা যেটা রান্না করবে সেটা এরা স্পর্শ করবে না। এইটা গোসলখানা। আমি গোসলখানাটাও দেখাচ্ছি, ওয়াশরুম গোসলখানা পাশাপাশি আছে। এটা পরবর্তীতে একটা দরজা লাগানো হয়েছে, কিন্তু এটা অন্য একটা দরজা ছিল, এখন ভেঙে গেছে, এই কারণে লাগানো হয়েছে। এটা গোসলখানা। দেখেন কত বড় গোসলখানা। আসলে জমিদারের তো জমিদারি ভাব থাকবে, কত বড় গোসলখানা। অনেকে আসে ঘুরতে। চলুন আমি সামনে এই যে যে রান্নাঘরটা এখন দেখাচ্ছি আপনাদের, এই রান্নাঘরটা হচ্ছে এই মিয়াদ দালানের যারা মালিক ছিল, সেই আপনার সে রাজা মহারাজার আমলে, তখন তারা এই রান্নাঘরে রান্না করত এবং এই রান্নাঘরের সাথে ওই রান্নাঘরের কোনো খাবার লেনদেন হবে না, কারণ ওইটা কাজের লোকের রান্নাঘর আর এইটা হচ্ছে মালিকের রান্নাঘর। মানে শুরু থেকেই হয়ে আসছে বড় লোক গরিবের ভেদাভেদ। এটাই হচ্ছে এখনো চলে যাচ্ছে এবং চলে আসছে, সামনের দিকেও চলবে। চলুন আমরা সামনের দিকে এগোতে থাকবো ইনশাল্লাহ। সামনে এগিয়ে আমি আপনাদের আরো যা যা আছে সেগুলো দেখাবো। বাড়ির পিছন সাইডে, মানে পিছনে একটা অন্ধকার কুটির আছে, যেটা এখনো খোলা হয়নি। আচ্ছা চলুন আমরা এবার বাড়ির মূল ফটকে প্রবেশ করব। আমরা সেখানে দেখাবো আপনাদের। চলুন আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে আমরা একদম ছাদের থেকে শুরু করে সর্বোচ্চ, মানে সবকিছু আজকে আপনাদের, এই বাড়িটা এত পুরাতন বাড়ি, আমি সবকিছু দেখাবো ইনশাল্লাহ। চলুন ভিতরে যেতে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ। উপরে ওঠার জন্য প্রবেশ পথ এইটা। আমি এবং উপরে ওঠার আগে আপনাদের এখানে আমি দেখিয়ে যাব যে খাবার ঘর, এটা বারান্দা, এটা মূল যারা থাকতো, এটা খাবার ঘর, ওনাদের জন্যই খাবার ঘরটা ব্যবহার করা হয়েছে। ওনারা ছাড়াই খাবার ঘরটার কেউ ব্যবহার করতে পারবে না, শুধু তারাই ব্যবহার করবে যারা এই বাড়ির মালিক ছিলেন, শুধু তারা। দেখুন যে কাঠের তৈরি ছাদ কিন্তু এখনো দেখা যাচ্ছে। এখনো 202 বছর পরেও এটা কত মজবুত ভাবে দাঁড়িয়ে আছে। এটা মানে বিশ্বাস করতে পারছেন, মানে কি ধরনের কি সুন্দর কাজ করা হয়েছে। তখনকার 75,000 টাকায় এই বাড়িটা বানানো হয়েছিল।
চলুন এখান থেকে বেরিয়ে আমরা এখন খাবার ঘরটা দেখালাম। এখন আমরা চলে যাব সিঁড়ি দিয়ে উঠে আমরা দোতলায় যাব এবং দোতলায় কি কি আছে আমরা এখন আপনাদের সেটা দেখাবো। খাবার ঘরটা পুরোটাই আমি আপনাদের দেখালাম। এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি এবং আমি সিঁড়ি ধরে চলে যাচ্ছি দোতলায়। এবং সিঁড়িগুলাও দেখুন যে খুব সুন্দর সিঁড়ি বানানো হয়েছে এবং ভয়ঙ্কর একটা বাড়ি কিন্তু। এখানে আসলেই আপনার মানে একটু ভয় ভয় লাগবেই। আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসলাম এবং দোতলায় এসে আপনাদের দেখাবো যে এইটা যেই জায়গাটা এটা বসার জন্য ওদের মানে বসার একটা স্থান ছিল, এখানে ওনারা বসতো এবং সেইটার ঐতিহ্য এখনো ধরে রাখা হয়েছে। এটা একটা নামাজের ঘর, এখানে নামাজ পড়া হয়েছে বা নামাজ পড়া হতো এক সময়, এখন এইটার কাজ করছে মনে হয় কেউ থাকবে, এজন্য এখানে এরকম ভাবে কাজ করছে। আমি শুনেছিলাম এটা জিনেরা বানিয়েছে। আমি বিস্তারিত এখানে একজন মুরব্বী কাকা আছে, ওনার কাছ থেকে আমি সব দেব আপনাদের, একটু পরেই আপনার ওনার ভয়েসটা পাবেন। এটা বেডরুম, একটাই বেডরুম এবং এই বেডরুমটা ওই সময় যারা ছিল তাদের মধ্যে কেউ একজন ব্যবহার করতো। এই বেডরুমে একটা মানে আপনার ওয়াশরুমও আছে, এই যে এইটা একটা ওয়াশরুমও আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আর এখান থেকে এই যে বাইরের সাইডটা, বাইরে আছে হচ্ছে আপনার নদী, যে নদীটার কারণে আজকে এই বাড়িটা এখানে স্থাপিত হয়েছে। এটা কিন্তু একটা নদী, এখন সেই নদী নেই। এটা একটা ওয়াশরুম। চলুন আমরা ওয়াশরুমটাও দেখালাম। এবার আমরা চলে যাব হচ্ছে তিন তলায় মানে ছাদের দিকে যাব। আমি এখান থেকে আপনাদের বাইরেটা একটু দেখাই যে আসলে বাইরেটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং কতটা ভীতিকর, মানে ভয়ঙ্কর, এবং মনে হচ্ছে যে এখানে ভূত পেতনি আছে ভাই। আসলে না, এখানে ভূত পেতনি নেই, এখানে মানুষ বাস করে, এখনো একজন লোকই বাস করে এবং একজন লোক এখানে থাকে। এখন আমি আপনাদের নিয়ে যাব হচ্ছে বেডরুম, মানে কাজের ছেলেদের যে বেডরুম, মেয়েদের যে বেডরুম, এইটা এই যে এখান থেকে ওই দরজা পর্যন্ত এইটা হচ্ছে কাজের মেয়েদের জন্য বেডরুমটা, মানে এই অল্প একটু জায়গা। আর এই এখান থেকে পুরুষদের জন্য বেডরুম, ওই জানালার থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পুরুষদের বেডরুম। এতটুক, মানে এতটুকে আসলে কতজন লোক থাকতো সেটা আমার জানা নেই, আমি জানতেও পারিনি, জানার চেষ্টা করছিলাম, কেউ বলতে পারিনি। এটা বাইরের সাইড, এই যে যেদিক দিয়ে আমরা আসছি এই রাস্তাতে আমরা এসে এই গাড়ি রাখছি, এখানে বাইক রাখছি, রেখে আমরা ঢুকছি। আর এই হচ্ছে আপনাদের এতটুকু জায়গার ভিতরে বেডরুম এবং দুটো বেডরুম, একটা হচ্ছে কাজের মেয়েদের এবং কাজের ছেলেদের। ওনাদের কিন্তু সিঁড়িঘরটা আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম, ওই সিঁড়ি দিয়ে ওরা এইটাই উঠে আসবে। ওরা কিন্তু আমি যে সিঁড়ি দিয়ে উঠে আসছি এইটা দিয়ে উঠতে পারবে না। এবার আমি উপরের দিকে চলে যাচ্ছি। উপরের দিকে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে হচ্ছে এখানে ছাদটা কত সুন্দর একটা ছাদ, দেখেন অনেকে আসে এখানে গল্পগুজব করে। আমরা এখন ওই কাকার মুখ থেকে অনেক কিছু একটু শুনবো, চলুন শুনে আসি। শ্রী শ্রী রাম মুরারিত গ্রাম ধাম বিবি আশাপনেসা নাম কি কইব হরের বাখান ইন্দ্রের অমরাপুর নবগঙ্গার উত্তর ধার ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ। এদেশে কারো সাধ্য বাঁধিয়া নদীর অঙ্গ জলমাঝে কমল সমান কলিকাতা রাজচন্দ্র রাজ ১২২৯ সালে শুরু করি কাজ, ১২৩৬ সালে সমাপ্ত দালান। সলিম চৌধুরী ছিল একজন আউলিয়া এবং সম্রাট শাহজাহানের বংশের একজন। ওনার ব্যবসা ছিল আছে বাণিজ্যিক ব্যবসা, সৌদাগরি ব্যবসা। উনি চিটাগাংতে মাল কলকাতা, কলকাতা থেকে চিটাগাং, এই আছে ব্যবসা ছিল। আর উনি আউলিয়া ছিল, উনার একটা উস্তাদ ছিল এই কোরআনের লাইনের। আর উনার অনুগত একটা জেনও ছিল, একটা কি একের অধিকও থাকতে পারে, জেন ছিল। তো উনি হঠাৎ করে বাড়ি থেকে বসে চিন্তা করছে যে এরকম আমি একটু ভ্রমণে যাব। তা ওনার আগের বিবি বাচ্চারা থাকা অবস্থায় উনি একাকী ভাবে হইলোকে ভ্রমণে আসছিল। আসলে এই পাশে নদীর থেকে একটু দূরে যাই, ওখানে একটা ঘোষ পাড়া আছে। তা ঘোষের পাড়া থেকে একটা মেয়ে হলোকে গোসল করতে আসছে, সে মেয়েটার নাম হচ্ছে মুরারিবালা। তা উনি হচ্ছে তার চেহারা দেখে আর পা পর্যন্ত চুল দিকে উনি পছন্দ করে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে। তো বিয়ে করে এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায়, তখন বাড়ি উঠতে দেয় না, ওনার বাপ তেজপুত্র করে দেয়। তেজপুত্র করে দিলে উনি বউ নিয়ে তারপর বাড়ির কাজের লোক, দাস দাসী চাকর চাকরানি নিয়ে উস্তাদের কাছে জিজ্ঞাসা করলো, আমার বাপ তো তেজপুত্র করে দিয়েছে, এখন আমি কি করতে পারি? তা বললো যে সমস্যা নেই, তুমি চলে যাও নদীপথে চলে যাও, যেখানে যে দেখবা যে ব্যাঙে সাপ ঝেড়ে খাচ্ছে সেখানেই তুমি বাড়ি করবে। তো উনি উস্তাদের কথা মতো এই জায়গায় এসে দেখে যে পদ্মপাতার উপরে ব্যাঙে সাপ ঝেড়ে খাচ্ছে, তখন এখানে স্থান করে এবং জমিদারের কাছে জমি নেয়। আর কলকাতায় যায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে জোগালে নিয়ে আসে, আর ওনার সঙ্গে জিন ছিল। এই 5 জনে মিলিয়ে 7 বছর বাড়িতে বিল্ডিং তৈরি করে।
তৈরি করে বসবাস করতে করতে উনি মুরব্বী হয়ে মারা যায়। কিছুদিন পর ওনার বিবি মারা যায়। এই প্রপার্টি আবার জমিদারের নিয়ন্ত্রণে চলে যায়। মানে এই পক্ষের কোনো সন্তানাদি ছিল না। চলে যাওয়ার পরে জমিদারের কাছ থেকে রাজেন সিং নামে চিটাগাংয়ের একজন নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যায়, কিন্তু জেনের অত্যাচারে বসবাস করতে পারে না। উনি ছিলেন হিন্দু, আর এই জেনরা হলো মুসলমান জেন। তারপর বিভিন্ন অত্যাচার করলে তাড়াতাড়ি করে জুব্বার মোল্লার কাছে ভেসে দিয়ে যায়। জুব্বার মোল্লাও আবার একটু ওই লোকজন নিয়ে গান বাজনা করতো। তা জেন এগুলো পছন্দ করে না, উনাকেও হইল বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।